আপনাদের আজকে ফার্স্ট ক্লাস জিওমেট্রির ক্ষেত্রে আমার 15-16টা ক্লাস লাগবে। ইনশাল্লাহ 1.5 থেকে 2 মাস বা তার আগে আগে আমার ক্লাসটা শেষ হয়ে যাবে। তো এই সাবজেক্টটা, এই পার্টটা সম্পর্কে, ম্যাথমেটিক্সের এই পার্টটা সম্পর্কে আমি একটু কথা বলে নিই, তারপরে হচ্ছে আপনাদের ক্লাস শুরু করব আর কি। আজকে একেবারে অনেক ক্লাস নেব না, প্রথম সপ্তাহ তো একটু ধীরে 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 যাই, যেন আপনারা ভয় না পান, ক্লাসগুলো যেন ভালোভাবে বুঝতে পারেন, ঠিক আছে? তো এই বিষয়ে কথাবার্তা শুরু করব। 1 মিনিট আমি একটু সময় দেন। যাবেন? তো ম্যাথমেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে এই সাবজেক্টে আপনার মার্ক টোটাল 40-এর মতো মার্ক থাকে। সাধারণত এই ম্যাথমেটিক্সের ভিতরে আমাদের যে যে পার্টগুলো থাকে, যে মানে যা যা থাকে, আমাদের অ্যালজেব্রা থাকে, তারপরে হলো ডুয়েট অ্যাডমিশনে আমাদের ত্রিকোণমিতি থাকে, তারপরে জিওমেট্রি থাকে, তারপরে ক্যালকুলাস থাকে। আপনারা যারা মোটামুটি 1-2 মাস থেকে আমার সাথে আসেন বা আমাদেরকে ফলো করতেছেন, তাদের অনেকগুলো পার্ট ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো পার্ট কভার হয়ে গেছে। যেমন ত্রিকোণমিতি এটা একেবারে ফুল সিলেবাস আমার চ্যানেলে দেওয়া আছে, একেবারে ফুল সিলেবাস কভার করে দেওয়া আছে, ফুল সিলেবাস। আর জিওমেট্রি আমরা এখন মাত্র স্টার্ট করতেছি, এটা ইনশাল্লাহ 2 মাসের ভিতরেই শেষ হয়ে যাবে, 2 মাস নাও লাগতে পারে। অ্যালজেব্রা কিছুদিন আগে আমি শুধু একটা অধ্যায় বাদে, মানে মেইন যে আমাদের অধ্যায়গুলো বীজগণিতের বিন্যাস, সমাবেশ, দ্বিঘাত, দ্বিপদী, জটিল, তার ভিতরে শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ ছাড়া আমি পুরো সিলেবাসটা আপনাদেরকে একবারে ফ্রি এই পেজেই সম্ভবত আমি কভার করেছি, এই পুরোটা আমি ক্লিয়ার করে দিছি। আর এখন ক্যালকুলাস বর্তমানে রানিং, আর কয়েকটা ক্লাস লাগবে, 1-2টা ক্লাস লাগবে। ছোটো ভাইদেরকে অবশ্য ক্লাস নেওয়ার কথা ছিল কিন্তু নিতে পারিনি। এটার জন্য আমার আর 2-3-4টা ক্লাস লাগবে, ধরেন 3টা থেকে আর 4টা ক্লাস লাগবে। তার মানে মোটামুটি যারা আমাকে বা আমাদের পেজকে 2-2.5 মাস থেকে ফলো করতেছেন, তারা পুরো সিলেবাসটা কি করতে পারতেছেন, কভার করতে পারতেছেন। আমি আবার বলি, অ্যালজেব্রাটা আমি একবারে ফ্রি এই চ্যানেলে কভার করে দিছি, এই পেজে। ত্রিকোণমিতি আমাদের চ্যানেলে, প্রাইভেট স্টাডি জোন চ্যানেলে পুরোটা 151টা ছোট ছোট ভিডিও করে দেওয়া আছে। যদি আপনি দেখেন তাহলে পুরো সিলেবাস মোটামুটি আপনার একবারে কভার হয়ে যাবে। জিওমেট্রির ক্ষেত্রে আপনাদের জিওমেট্রির ক্ষেত্রে আমরা এই যে এখন শুরু করতেছি, আর ক্যালকুলাসের ক্ষেত্রে আমাদের কোর্সটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে আপনাদের মোটামুটি কি বিষয়টা কভার। সাধারণত কি হয়ে থাকে যে আমাদের অ্যালজেব্রা থেকে কেমন মার্ক আসে, সাধারণত 10-এর মতো আসে, এখান থেকে 10-এর মতো আসে, এখান থেকে 10-এর মতো আসে, এখান থেকে 10-এর মতো আসে। তো এখানে আবার অবজেক্টিভ আছে। এখন অবজেক্টিভ দেখা গেছে এখান থেকে 10-এর ভিতরে 6 বা 8 থাকে থিওরিতে, 1টা বা 2টা থাকে অবজেক্টিভ, এখান থেকেও এরকম থাকে, প্রত্যেকটা থেকেই 6 বা 8-এর মতো থাকবে আপনার রিটেন বড় প্রশ্ন, আর 1টা বা 2টা করে কি থাকে অবজেক্টিভ। তো মোটামুটি আপনি বেসিক ক্লিয়ার করে যদি এই টপিকগুলো কভার করেন, তাহলে আপনি যে ধরনের প্রশ্নই আসুক না কেন মোটামুটি পারা যায়। আর আপনি
পরিচিত যে ডুয়েটিয়ান যারা আছে, বড় ভাইরা যারা আছে, যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন। মোটামুটি এই ম্যাথমেটিক্স এমন একটা টপিক বা ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যেখানে 40-র ভিতরে 40-এর ভিতরে অলমোস্ট 40 মার্কই ক্যারি করা সম্ভব। একেবারে মোটামুটি সব কিছুই প্রায় কমন পড়বে আর কি, এরকম প্রায় 40-এর ভিতরে 40 মার্কই ক্যারি করা সম্ভব। যেখানে নন ডিপার্টমেন্টে মনে করেন 80 থেকে 90 মার্ক পাইলে এটা একটা স্ট্যান্ডার্ড মার্ক, সেখানে আপনি একটা সাবজেক্টে যদি খালি 40 পেয়ে যান, তাহলে বাকি সাবজেক্টগুলো কেমন হয়ে যাবে বলেন? বাকি থেকে এখানে ওখানে থেকে নিলে আর 40-50 নিলেই কিন্তু আপনার 80-90 মার্ক হয়ে যায়, ঠিক আছে? এই জন্য এই সাবজেক্টটা একটু গুরুত্ব সহকারে পড়া উচিত। এই সাবজেক্টটা আমার কাছে বেশি সোজা মনে হয়, আমার কাছে সোজা কঠিন মনে হয় কেমিস্ট্রি আর ইংলিশ। তো ওগুলোতে যদি আপনি কম কম করেও মার্ক পান, এগুলো থেকে যদি একটু বেশি মার্ক পান, তাহলে কিন্তু আপনার সিলেবাসটা কী হয়ে যায়, কভার হয়ে যায়। এইরকম ব্যাপার স্যাপার। ওই যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক চাইছিলেন, একটা ছোটো ভাই শাওন ভাই অলরেডি দিয়ে দিছে, ঠিক আছে? অলরেডি দিয়ে দিছে। প্রণয় ভাই বলছে দ্বিতীয় সেমিস্টার থেকে আপনার সাথে আসি। থ্যাংক ইউ ভাই, আমার সাথে থেকে আশা করি লস হয়নি। আমরা সবাই মিলেমিশে মোটামুটি সামনের দিকে আগায় যাব। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আমি আজকে জ্যামিতির, দেখেন আমি জ্যামিতিটা শুরু করবো একবারে বেসিক থেকে। আপনারা মোটামুটি ধরেন এসএসসি পাস এটা মনে করে আমি আমার ক্লাস শুরু করতেছি। ধীরে 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 আমার যতগুলো ক্লাস লাগে আমি স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব। তবে এখানে অনেক বিষয় আছে যেগুলো আমি পারি আপনাকে জানানো দরকার, বা এটা যেগুলো আসলে দরকার নাই, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি খুব একটা সময় দেবো না, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের আসলে ওইভাবে দরকার নাই। আমাদের মূলত সিলেবাসটা কভার করব, যা যা দরকার সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। তো জ্যামিতি অধ্যায়টাতে, জ্যামিতি এটাতে কি কি আছে, পার্টে কি কি আছে সেটা একটু বলি আপনাদের। আছে জ্যামিতিতে আছে আমাদের স্থানাঙ্ক আছে, স্থানাঙ্ক জ্যামিতি আছে। স্থানাঙ্ক জ্যামিতির ভিতরে আমরা বিভিন্ন বইতে অধ্যায়গুলো বিভিন্ন ভাগে ভাগ করা আছে। যেমন আমরা সাধারণত এখানে গাজীপুরে একটা বই পড়ে, এটা পুরাতন সিলেবাসের A.K.M. হক সম্ভবত ওনার ওই রাইটারের বই। ওখানে শুধু স্থানাঙ্কর ভিতরে 3টা পার্ট আছে। স্থানাঙ্কর ভিতরে 1-এর A আছে, এরকম 1-এর A আছে, তারপরে 1-এর এরকম B আছে, আবার 1-এর কি আছে, C আছে, 3টা অধ্যায়। কিন্তু আমাদের পড়াশোনার স্টাইল কেমন হবে, আমরা এই পুরো স্থানাঙ্ক মিলে আমরা একটা অধ্যায় মনে করব। আমরা পুরো স্থানাঙ্ক মিলে একটা অধ্যায় মনে করব। এরপরে 2 নম্বরে আছে আমাদের সরল রেখা। সরল রেখা আছে। তো সরল রেখাতে ওই বইটাতে এরকম A আছে, B আছে, C আছে, 3টা অধ্যায় আছে। কিন্তু আমরা এখানে এমনভাবে পড়াবো, এই 3টা অধ্যায়ের আলাদা আলাদা সূত্র লিখবো না, আলাদা আলাদা অঙ্ক করব না, এই পুরোটা মিলে হলো আমাদের সরল রেখার একটা অধ্যায়। এই অধ্যায়ের জন্য যা 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 লাগে সেগুলো একবারে আমি আপনাদেরকে কি করব, গোছাইয়ে দেব, এবং ওইগুলো ব্যবহার করে করে এই 3 অধ্যায় মিলে আমাদের যে সাজেশনটা তৈরি করা আছে, আমি এই সাজেশনটা আপনাদের কি করে দেব, সলভ করে দেব, সলিউশন করে দেব। এরপরে আমাদের আছে কি, বৃত্ত আছে। এরপরের অধ্যায়গুলো বৃত্ত। বৃত্তের ভিতরে 2টা অধ্যায় আছে, A আর কি B। তো এটার ক্ষেত্রেও বৃত্ত মানে আমরা একটা অধ্যায় মনে করব। আর এরপরে আমাদের কি আছে, কণিক আছে। কণিক, কণিক আছে। কণিকের ভিতরে আপনার আছে পরাবৃত্ত, অধিবৃত্ত। মানে আমি যদি ABC করে নাম দিই, ABC করে এভাবে যদি নাম দিই, তাহলে পরাবৃত্ত আছে, অধিবৃত্ত আছে, উপবৃত্ত আছে। এখানেও আমাদের 3টা অধ্যায়। তো এখানকার ক্ষেত্রে এই 2টা একটার মতো করে মনে করে অঙ্ক করা যায়, এজন্য আমি 2টা মিলে একটা অধ্যায় মনে করি, আর এটা একটা অধ্যায় মনে করি। তার মানে আমরা পুরো জ্যামিতি সিলেবাসে কয়টা অধ্যায় পড়বো? ও আরেকটা অধ্যায় বাদ গেছে, এই জায়গাতে আরেকটা অধ্যায়ের নাম লিখি আমি, সেটা হলো সঞ্চার পথ। সরি, সেটা হলো সঞ্চার, সঞ্চার পথ। এটা একটা অধ্যায় আছে, এটা একটাই অধ্যায়। তার মানে আমার অধ্যায় কয়টা, এখানে ধরেন আমার স্থানাঙ্ক আমি ধরলাম কি একটা অধ্যায়, একটা অধ্যায়। তারপরে এটা আমার 2 নাম্বার, এটা 3 নাম্বার, আর এখানে 2টা অধ্যায় ধরি, এটা হলো আমার 4, এটা হলো আমার 5, এটা হলো আমার 6। আমরা মূলত পুরো জ্যামিতিতে এই 6টা অধ্যায় কভার করব, 6টা অধ্যায় পড়বো, ঠিক আছে? তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো
এই যে এই সঞ্চারপথ আর স্থানাঙ্ক এগুলো আসলে আমাদের অন্য অধ্যায় পারার জন্য বেশি জরুরি। এই দুইটা অধ্যায় যত ভালোভাবে বুঝবো, এগুলো অধ্যায় বুঝতে আমার তত সহজ হবে। কিন্তু অঙ্ক মূলত এইগুলো থেকে সবচেয়ে বেশি আসে, সরল রেখা, বৃত্ত, কণিক কণিক এগুলো থেকে বেশি আসে। তো যেখান থেকে অঙ্ক আসুক না কেন এটা আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হলো মোটামুটি আমরা এই সিলেবাসটা কভার করবো, আর যেখান থেকে অঙ্ক আসুক আমরা যেন ওইভাবে কী করতে পারি, কভার করতে পারি। হ্যাঁ, এসিও আহমেদের হতে পারে, ঠিক আছে, মনে নেই, আমি ওই বইটা অনেক দিন হলে ফলো করি না। আমি জ্যামিতির ক্ষেত্রে আমার সাজেশনটাই সাধারণত কভার করি। তো যাই হোক, আমি আজকের ক্লাসে কি করব, আজকের ক্লাসে এই স্থানাঙ্ক অধ্যায়ের খুঁটিনাটি মোটামুটি যতগুলো টপিক দরকার, মোটামুটি যা আছে বা অঙ্ক করতে যা যা লাগে এগুলো আমি আপনাদের কাছে আজকে কি করব, কভার করে দেব। তো আমার ওইভাবে কোনো স্লাইড না, আমি মুখেই বলবো। ভিডিওগুলো আপনারা দেখে 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 নোট করে নেবেন। আর আমার সূত্রের নোট আছে, সেই সূত্রের নোটটা আমি আপনাদেরকে ক্লাস শেষে বা আগামীকাল শেয়ার করে দেবো। আর প্রবলেম যখন সলভ করব তখন তো প্রবলেমগুলো লিখে 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 সলভ করব। আপনাদের কিছু HW দেবো, আমি কিছু প্রবলেম সলভ করব। তো চলেন আমরা ক্লাস শুরু করি। আমাদের প্রথম অধ্যায় কি, স্থানাঙ্ক। আমরা প্রথম অধ্যায় শুরু করতেছি স্থানাঙ্ক। স্থানাঙ্কর ক্ষেত্রে আমরা সাধারণত স্থানাঙ্ক জ্যামিতি দুই রকমের, ধরেন দুই রকমের বলতে দ্বিমাত্রিক স্থানাঙ্কও আছে আবার ত্রিমাত্রিকও আছে। তো আমাদের অ্যাডমিশনের যে সিলেবাসটা এটা হলো দ্বিমাত্রিক আর কি। দ্বিমাত্রিক হওয়ার কারণে আমরা জানি যে মনে করেন হ্যাঁ, আমরা স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে আমরা এই যে একটা বোর্ড দেখতেছি, এইটা একটা আমাদের কাছে সমতল। এই পুরো বোর্ডটা কি সমতল, মানে সমতল মানে হলো সমান, যেখানে উঁচু নিচু এরকম নাই, এটা সমতল একটা জিনিস। তো আমরা যেহেতু দ্বিমাত্রিক জ্যামিতি পড়বো, আমরা এই সমতল কোনো একটা জায়গাকে আমরা দুইটা অক্ষের এরকম দুইটা লাইনের মাধ্যমে, দাগের মাধ্যমে কি করব, বিভক্ত করে ফেলবো। চারটা অংশে কি করে ফেলবো, বিভক্ত করে ফেলবো। আমি আগেই বলছি, আমি কিন্তু একবার বেসিক থেকে শুরু করতেছি। আগামী 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আপনাদের বিরক্তও লাগতে পারে, কারণ এগুলো আপনারা আগে থেকেই জানেন। তো পুরো সমতলটা কি করবো, আমরা চারটা খণ্ডে কি করে ফেললাম, বিভক্ত করে ফেললাম। এই সমতল যেটা সেটাকে আমরা বলবো যে এক্স অক্ষ, আর খাড়া এটাকে বলবো আমরা ওয়াই অক্ষ। তো এটা আমাদের যে জায়গাতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে জায়গাতে সেট করলো, এটাকে আমরা মেইন অরিজিন বলবো, মূল বিন্দু বলবো, ঠিক আছে। তো এটার এই ডান পাশে এক্স, এই পাশে নাম দিলাম আমি এক্স প্রাইম, আর এটা ওয়াই, এই পাশে নাম দিলাম আমি কি ওয়াই প্রাইম। তাহলে আমার একটা সমতল কয়টা ভাগে বিভক্ত হয়ে গেল, চারটা ভাগে। তো এদের আবার সিরিয়াল আছে, এইটা হলো আমার প্রথম চতুর্ভাগ, এইটা হলো আমার দ্বিতীয় চতুর্ভাগ, এইটা হলো আমার তৃতীয় চতুর্ভাগ, এইটা হলো আমার চতুর্থ চতুর্ভাগ। এগুলো কিন্তু আগে থেকে নাম দেওয়া আছে। আপনি চাইলেও এটা প্রথম, এটা দ্বিতীয়, এভাবে নাম দিতে পারবেন না, এরকমই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, ঠিক আছে। তো এই ঘরগুলোর আসলে দুই রকমের পরিচয়। একটা হলো আপনার এই যে এই সিরিয়াল অনুযায়ী পরিচয়, যেমন ধরেন এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আবার এটা চতুর্থ। আবার এই ঘরগুলোর একটা নির্দিষ্ট সাইনও আছে, নির্দিষ্ট কি আছে, সাইনও আছে। এই সমতলকে যে আমরা চার ভাগে ভাগ করলাম, এখানে এক্স এবং ওয়াই অক্ষের জন্য করে যে কোনো জায়গার স্থানাঙ্ক বা পরিচয় এভাবে লেখা লাগে, এখানে কিছু একটা, এখানে কিছু একটা। যেমন ধরেন আমি এখানে লিখতে পারি 2,3, হ্যাঁ, এভাবে কি করে স্থানাঙ্কগুলো লিখতে হয়। অথবা মনে করেন আমি লিখলাম 4,45 ডিগ্রি, এভাবে কীভাবে কী করে স্থানাঙ্ক লেখে। তো যেভাবে লেখুক না কেন, কোথায় কীভাবে লেখে সেটা পরের বিষয়। আমরা শুধু এভাবে জানি যে প্রথম একটা অংশ, তারপরে একটা অংশ, এইভাবে কি করতে হয়, স্থানাঙ্ক লিখতে হয়। আসলে এই জায়গাতে যখন আমরা এই এক্স ওয়াইয়ের সাপেক্ষে হিসাব করব, তখন এই প্রথমটা হলো এক্স, আর ওয়াইয়ের সাপেক্ষে, এক্স ওয়াইয়ের সাপেক্ষে হিসাব করার সময় এটা হবে কি আমার ওয়াই। তো এইখানে এই যে এই মেইন অরিজিনের ডান পাশে যেটা পিওর এক্স, সেটা ধরেন আপনি প্লাস, আর এইটা ধরেন আপনি মাইনাস। আবার এই দিকে যেটা পিওর সেটা ধরেন প্লাস, আর প্রাইমটা ধরেন মাইনাস। এখন যদি আমি বলি, আমি আগেই বলি স্থানাঙ্ক কিন্তু সবসময় এখানে এক্স আর এখানে কি ওয়াই। তাহলে সাইনগতভাবে এই ঘরের যে পরিচয় আছে, তাহলে প্রথমে এটা কি এক্স, তাহলে এক্স এর সাইন কি প্লাস, তাহলে এখানে দিবেন কি প্লাস। আবার ওয়াই এর দিকে কি প্লাস, তাহলে এখানে দিবেন কি প্লাস। তার মানে এই ঘরের সাইনটা হলো প্লাস প্লাস। আপনি যদি পরেরটাতে আসেন, তাহলে প্রথমটা ক্যাশের জন্য এক্স এর জন্য, তাহলে এক্স এদিকে কি নেগেটিভ, তাহলে এটা মাইনাস।
আবার ওয়াই ওদিকে কি প্লাস, তার মানে কি এটা প্লাস। আবার যদি এখানে কাজ করেন তাহলে এক্স, প্রথমে এক্স কি মাইনাস ওয়াই, এই ঘরটা কিভাবে তৈরি হয়েছে, এটা আর এটা দ্বারাই তো, এটা কি মাইনাস, এটাও কি ওয়াই, তাহলে এখানেও কি মাইনাস। আবার এই ঘরটা কোনটা কোনটা দ্বারা, এই যে এটা আর এটা দ্বারা, তাহলে এক্স প্রথমে কি প্লাস ওয়াই কি মাইনাস। এইভাবে আপনি কি করতে পারবেন, এইগুলোর সাইনের পরিচয়গুলো জানতে পারবেন। আপনি যদি কোনো একটা জায়গায় মান দেওয়া আছে -1 আর 4, এইটা কোথায় হবে সেটা পরের বিষয়, আপনাকে দেখেই বলেন যে এটা কোন ঘরে হবে। -1 আর 4 কোন ঘরে, একটা যে মাইনাস আর 4 এটা কত সেকেন্ড কোয়াড্রেন্টে বা দ্বিতীয় ঘরে। আবার আপনি এই জায়গায় এক জায়গায় দেখতেছেন -3 -7, তাহলে দুটাই কি -3 -7 মাইনাস মাইনাস, তাহলে এটা কোন ঘরে কোয়াড্রেন্টে, এটা হলো যে এই যে থার্ড কোয়াড্রেন্ট, এখানে কি মাইনাস মাইনাস। তাহলে এখন পর্যন্ত আমরা যে বিষয়টা জানলাম, যে কোনো একটা স্থানাঙ্ক দেখেই আপনাকে বলে দিতে হবে এটা কোন কোয়াড্রেন্টের কোন জায়গায় সেটা আমরা এখনও ওইভাবে দেখিনি, আমরা শুধু দেখতেছি যে এটা কোন কোয়াড্রেন্টে। এই বেসিক কথাবার্তাগুলো একটু ভালো করে ক্লিয়ার একেবারে বোঝার চেষ্টা করেন। এগুলো আপনি যত ভালোভাবে বুঝবেন, যত আপনার মাথায় থাকবে, তত অঙ্ক পড়ে পড়ে আপনারা ফিগার আর্ট করতে পারবেন, আমরা ফিগার আর্ট করতে পারবো, আর অঙ্ক আমাদের জন্য তত কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কিন্তু এই বেসিক কথাবার্তাগুলো আমরা আগে থেকে একটু একটু জানি, তেমন গুরুত্ব না দেওয়ার কারণে আমরা মেইন কাজগুলোতে গিয়ে ওই যে ধোঁয়াশা হয়, অনেক সময় ধোঁয়াশা হয়। তো এগুলো একটু এখন থেকে আমরা ক্লিয়ার করে ফেলি। তো এটা কি সবাই বুঝছেন? তো দেখি আমি একটা কাজ দিয়ে আপনাদের, মনে করেন যে একটা ছোট্ট কাজ দিয়ে, আমি আবার পড়াবো কম, কাজ দেবো বেশি। যেমন ধরেন 1 আর কত 4, এটা 1 নম্বর। 2 নম্বর হলো -3 প্লাস 4, 3 নম্বর হলো -7 -8। বলেন তো 1 2 3 এরা কোন কোয়াড্রেন্টের, নাম লেখেন, সিরিয়ালের নাম লেখেন, সবাই কমেন্টস করেন কোনটা কোন কোয়াড্রেন্টে হবে, খুব দ্রুত বলেন। আমরা এখন শুধু ঘর চিনবো, এরপরে আমরা জায়গা চিনবো, ঠিক আছে? দ্রুত বলেন। সবাই কমেন্টস করে বলেন কোনটা কোন জায়গার কোন ঘরের, সবাই বলেন। সবাই বলেন, কমেন্টস করেন দেখি। একজন বলছে ফার্স্ট সেকেন্ড, দুইটা বলছেন কেন ভাই? আমি 3টা দিছি। হ্যাঁ 2 2 3, 2 2 3 বলছে, দেখি 2 2 3। এখানেও একজন বললো সেকেন্ড থার্ড। আয়েশা বলছে, ফাহিম ভাই বলছে, তারপরে লাইসুর রহমান ভাই বলছে 2 2 3। বা ভেরি গুড, সবাই পারছেন। আর শুনবো না, আপনারা সব মানে বুদ্ধির ঢেকি, এগুলো সব জিনিস তো মোটামুটি। তারপর আপনারা এগুলো সবাই বুঝছি, গুড, ভেরি গুড। তাহলে আমরা এখন পর্যন্ত আমাদের একটা কাজ হলো, আমরা একটা স্থানাঙ্ক দেখে বলে দেব এটা কোন জায়গায়, এটা কোন কোয়াড্রেন্টে। তো এরপরে আমরা আরেকটু বিষয় বলি, সেটা হচ্ছে যে আরেকটা বিষয় হলো কি, আমরা স্থানাঙ্ককে সাধারণত 2 ভাগে বিভক্ত করি। স্থানাঙ্ক এক নম্বরটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক। তো কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে লেখা হয়? কার্তেশীয় স্থানাঙ্ক প্রথমে এক্স এর মান আর পরে ওয়াই এর মান, এবং এক্স ওয়াই দুটার মানই দূরত্বর মতো থাকবে, দূরত্ব হবে, ঠিক আছে? এক্স ওয়াই এর দূরত্ব। আর এরপরে আমাদের কি পোলার স্থানাঙ্ক, তো পোলার স্থানাঙ্ক হওয়ার জন্য প্রথমে হবে আর, তারপরে হবে থিটা। এই আরটা হলো দূরত্বর মতো মান, আর থিটা মানে হলো ডিগ্রি বা কোণের মান, এটা ডিগ্রি দিয়ে দেওয়া থাকবে। তো আপনি যে কোনো একটা জায়গায় যদি মান দেখেন, মনে করেন যে কথার কথা দেখলেন, এক জায়গায় দেখলেন 1 আর 2, 1 আর 2টা কেমন? 1 আর 2 তো কোণ না, কোণ থাকলে তার মাথার উপর কি থাকবে? ডিগ্রি থাকবে। তা তো আর দেওয়া নাই, এরকম দেখা মাত্র আপনি বুঝে যাবেন যে এটা কার্তেশীয় স্থানাঙ্ক। আর এক জায়গায় দেখলেন আপনি 1 আর হলো 30 ডিগ্রি, এটা দেখে আপনি কি বুঝবেন? এটা পোলার স্থানাঙ্ক। একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটা কি পোলার স্থানাঙ্ক। তাহলে আমরা মোটামুটি যে কোনো একটা স্থানাঙ্ক দেখা মাত্র আমরা বুঝে ফেলবো যে কোনটা পোলার স্থানাঙ্ক আর কোনটা কার্তেশীয় স্থানাঙ্ক, এটা আমরা বুঝে ফেলবো। তাহলে এখন পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কতে কোনটার অবস্থানটা কোথায়, কিভাবে এটা আমরা নির্ণয় করব, সেই বিষয়টা আমরা এখন ক্লিয়ার হব। কার্তেশীয় স্থানাঙ্ক এবং কি পোলার স্থানাঙ্ক। তুমি দরজা নক করলে নি? ক্লাস নিচ্ছি, যা থাওয়ার একটু থুয়ে চলে যাও।
এবার আমরা দেখি আসেন, মনে করেন আমি কার্তেশীয় এবং পোলার, কার্তেশীয়র ক্ষেত্রে কিভাবে একটা জায়গা আমি নির্ণয় করব আর পোলারের ক্ষেত্রে কিভাবে একটা জায়গা নির্ণয় করব। দেখেন আমরা একটা স্থানাঙ্ক দেখে যদি তার জায়গা ডিরেকশন যদি না বুঝতে পারি তাহলে আমাদের চিত্র খুব একটা ভালো হবে না। আর চিত্র যদি ওই রকম ভালো না হয় তাহলে আমরা অঙ্ক কিন্তু খুব সহজভাবে করতে পারবো না। আসেন দেখি, মনে করেন একটা জায়গায় আপনি দেখলাম আমরা, মনে করেন যে দেওয়া আছে 3 আর কত 4, তো এটা আসলে কোথায় হবে সেটা আমরা দেখব। মনে করেন এটা আমার কি এক্স অক্ষ, এটা আমার কি ওয়াই অক্ষ। তাহলে এই প্রথমটা আমার কার মান, প্রথমটা হলো এক্স এর মান, পরেরটা কার মান, পরেরটা হলো ওয়াই এর মান। মানে দিকে 3 একক আর ওয়াই এর দিকে 4 একক। এটা সাধারণত কিভাবে হিসাব করে, আপনারা ক্লাস 9-10-এ যখন ওই যে গ্রাফ পেপারে যখন কাজ করছে, যেমন করে খাস কাটা থাকে, একটা করে ঘর কাটা থাকে, ওইখানে হিসাব করতে বেশি সুবিধা হয়। তো আমাদের তো আর এখানে এরকম না, আমরা দেখি কিভাবে করতে পারি। তাহলে এক্স এর দিকে কত, 3টা ঘর। যেমন ধরেন এক্স এর দিকে, এক্স এর কোন দিকে, তো আবার পজিটিভ দিকে, এখানে কত আছে পজিটিভ। তাহলে এক্স এর দিকে 3 ঘর, মনে করেন 1 ঘর 2 ঘর 3। তাহলে এই 3 ঘর পরে ওয়াই এর সমান্তরাল একটা রেখা টানবো। 3 ঘর পরে ওয়াই এর সমান্তরাল একটা কি করব, রেখা টানবো। আবার এবার ওয়াই এর মান কত 4, এবং ওয়াই এর মান 4 কোন দিকে, ওয়াই এর পজিটিভ দিকে, সামনে কি আছে পজিটিভ। তাহলে এখান থেকে 4, 1 2 3 4। তখন আবার এক্স এর সমান্তরাল আরেকটা কি করব, রেখা টানবো। এই দুইটা রেখা যেই জায়গাতে মিলিত হলো সেই জায়গার স্থানাঙ্ক হলো 3,4। কিন্তু এইভাবে যদি আমরা কাজ করি তাহলে তো আমাদের ঘর আঁকাইতেই পুরো একদিন শেষ, অঙ্ক কখন করব। যার কারণে ওভাবে কাজ করবো না, খুব দ্রুত আমরা করে ফেলবো। মনে করবো যে এক্স এর 3 একক পজিটিভ, তাহলে এইদিকে কত 3 একক এখানে, আর ওয়াই কত 4, এইদিকে কত 4। তাহলে এইদিকে যদি এখানে 3 যায় আর এইদিকে যদি এখানে 4 যায় তাহলে মিলিত হবে কোথায়, এখানে। সুতরাং এইটুকু বিন্দুর স্থানাঙ্ক হলো 3 আর হলো 4। এবার যদি আরও যদি অন্যরকম থাকে, যেমন থাকে এক সময় দেওয়া থাকলো -3 আর দেওয়া থাকলো কত -3, খুব সহজ আমরা করে ফেলবো। এটা আমার কি এক্স, এটা আমার কত ওয়াই। তাহলে -3 মানে কোন দিকে, এক্স এর মানটা নেগেটিভ দিকে, তার মানে ধরেন 1 2 3 এদিকে আসলো। আর ওয়াই এর দিকে কত -2, তাহলে এখানে ওয়াই এর মাইনাস কোন দিকে, নিচের দিকে 1 1 2। এই সাধারণত এটা যদি এখানে আসে আর এটা যদি এখানে আসে, এটা মিলিত হবে কোথায়, এরকম জায়গায়। সুতরাং এরকম বিন্দুর স্থানাঙ্ক হলো -3 আর -2। এইভাবে আমরা খুব দ্রুত করে ওর একটা জায়গা কি করব, নির্ণয় করে শিখে ফেলবো। তাহলে কার্তেশীয়র ক্ষেত্রে যে কোনো যদি একটা স্থানাঙ্ক থাকে, যে কোনো স্থানাঙ্ক দেওয়া থাক না কেন, সেটা কোন ঘরে সেটাও আমরা বলতে পারবো, ওই ঘরের কোন জায়গায় ওটাও আমরা খুব সুন্দর করে মোটামুটি ধারের কাছে বলতে পারবো আর কি। আশা করি আপনারা এগুলো পারবেন। এবার পোলারের ক্ষেত্রে যদি হয়, পোলারটা অনেক বেশি দরকার লাগে না অঙ্কের ক্ষেত্রে, তারপরেও দেখাই। মনে করেন দেওয়া থাকলো আপনার 5 আর হলো দেওয়া থাকলো 40 ডিগ্রি দেওয়া থাকলো, মনে করেন এরকম দেওয়া থাকবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এই যে এই এক্সের যে পজিটিভ প্রান্ত, এক্স অক্ষের যে পজিটিভ প্রান্ত, এইটার সাথে কি করব 45 ডিগ্রি একটা কোণ কি করব, আঁকাই নেব আমরা। তো কোণ কীভাবে আঁকাই এটাও কিন্তু আমরা জানি, কিন্তু আমাদের ওই সময় নাই যে আমরা একেবারে কাটা কম্পাস ধরে ধরে আঁকাবো। 40 ডিগ্রি কোণ ধরেন, আমি মনে করলাম যে এটা হলো কত 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। এখন এই যে রেখাটা গেল, এই রেখা থেকে আমাকে এই যে 5 একক পরিমাণে আমার কি করতে হবে, কেটে নিতে হবে 5 একক। তো এটা তো আমার কাছে স্কেল নাই বা ওইভাবে আমি ঘর তৈরি করতে পারবো না, এই জন্য আমি ওইভাবে এমনি আন্দাজ করে কেটে নিলাম যে ধরি এখান থেকে এখানে কত 5 একক। তাহলে এই বিন্দুর আমার স্থানাঙ্ক কত 5, তারপরে কত 40 ডিগ্রি। এভাবে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। যেমন ধরেন আমাকে বলতে পারে যে 100 ডিগ্রি, আমাকে বললো যে 5 আর হলো কত বললো 100 ডিগ্রি বললো। তাহলে এখান থেকেই সবসময় এই পজিটিভ প্রান্তের এখান থেকে হিসাব শুরু হবে। এখান থেকে যদি আমি 100 ডিগ্রি যাই তাহলে দেখেন এখান থেকে পর্যন্ত হলো 90, তাহলে আর একটু চলে আসতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এইভাবে যেতে হবে। এই পুরো ডিগ্রিটা আমার কত 100 ডিগ্রি, আর তার থেকে কেটে নেব কত 5 একক। তখন আমার বিন্দুটা কোথায় হবে, এই জায়গায় হবে। আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমাকে সবাই একটু রিপ্লাই দিয়ে বলেন যে আমি যে কোনো একটা বিন্দু দেই না কেন, যে কোনো একটা বিন্দু দেই, সেই বিন্দুটা এক্স্যাক্টলি কোথায় হবে, সেই বিন্দুটা এক্স্যাক্টলি কোথায় হবে, পোলার হোক বা কার্তেশীয় হোক, সেই জায়গাটা আপনি কি নির্ণয় করতে পারবেন? একটু বলেন, রিপ্লাই দেন আমাকে। ইনশাআল্লাহ পারবো। লাইসুর ভাই আছে, রাকিব ভাই আছে,
হাবিবুর ভাই আছে, তারেক ভাই আছে, শাওন ভাই আছে। গুড, ভেরি গুড, সবাই পারবেন। আয়েশা সুলতানা, সবাই পারবেন, থ্যাংক ইউ। পাঁচশো পাই বারে 100, ওটার দিকে কেন হলো? কারণ এই যে এটা কেন হলো এটা আরেকবার আমি দেখিয়ে দিই, দরকার হলে আসেন। এটা আমি আরেকবার দেখাই দিই। মনে কর এটা তো আমার সবসময় কি এক্স অক্ষ, আর এটা আমার কি অক্ষ, ওয়াই অক্ষ। তো এইখান থেকে আপনার যেটা সবসময় হিসাবটা করতে হবে, এখান থেকে এক্স এর পজিটিভ প্রান্ত থেকে, পজিটিভ অক্ষ থেকে, এক্স এর পজিটিভ অক্ষ থেকে। তো এইটুকু সমকোণ আমরা জানি না যেটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 হয় তাহলে 100 কোণ পর্যন্ত যাবে, আরও একটু বাড়তি আসবে। ধরলাম এটা 10 আর এটা কত 90, তাহলে এখান থেকে কোণটা কীভাবে হবে না, এই পুরো মানে কম হবে না, পুরো কোণটা হয়ে যাবে কত 100, এই জন্য এটা হয়েছে। আর এক্স এর পজিটিভ প্রান্তর সামনে এই রেখাটা দ্বারাই তো কোনটা হয়েছে, এই রেখাটা, এই জন্য এই রেখা থেকে কত পাশে পরিমাণে কী করতে হবে, কেটে নিতে হবে। গুড, ভেরি গুড। পরের বিষয় আসেন দেখি। এখন আমরা পোলার আর কার্তেশীয়ের ভিতরে একটা সম্পর্ক দেখব, ঠিক আছে? তো আমরা আগেই বলে রাখি পোলারকে সাধারণত কীভাবে প্রকাশ করে, এক্স কমা ওয়াই, আর কার্তেশীয়কে আর পোলার হলো আর হলো কি থিটা। তো আসেন দেখি, এটা যদি আমার একটা এক্স অক্ষ হয়, এটা যদি আমার ওয়াই অক্ষ হয়, এটা এক্স, এটা কি ওয়াই। এখন একটু আগে আমরা যেটা বুঝলাম সেটা কি, যদি এইখানে আমি একটা বিন্দু নেই, এইখানে একটা বিন্দু নেই, একটা বিন্দুর স্থানাঙ্ক কি পোলারও হতে পারে, কার্তেশীয় হতে পারে। তো ধরেন ওই বিন্দুর স্থানাঙ্ক ধরেন কথার কথা, ওই বিন্দুর স্থানাঙ্ক ধরেন কথার কথা কার্তেশীয়, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, আমি কথার কথা এখানে লিখলাম কত, এক্স আর ওয়াই। তাহলে এক্স কতটুকু, ভালো করে এটা ভালো করে বুঝেন, কিন্তু ভালো করে মনে রাখবেন। এক্স হলো ওয়াই অক্ষ থেকে যতটুকু এক্সের দিকে যায়, মানে এই বিন্দুতে আপনি কিসের মান খুঁজতেছেন, এক্সের মান। তার মানে এই বিন্দু হলো ওয়াই থেকে পর্যন্ত দূরত্ব। আমি আবার বলি ভালো করে, এক্স অক্ষ খুঁজতেছেন, এক্সের দূরত্ব, এই যে এই এক্সের মান কোন বিন্দুতে, এই বিন্দুতে। তার মানে হলো ওয়াই থেকে এই পর্যন্ত, এই যে ওয়াই থেকে এই পর্যন্ত, এটাই হবে কি আপনার এক্স। আবার যখন আপনি ওয়াই খুঁজবেন তখন কীভাবে হবে, এই বিন্দু থেকে এক্স থেকে এই বিন্দুর দূরত্ব, এইটুকু হবে কি, এইটুকু হবে ওয়াই। আর এখানে যদি আবার এটা হয় যে এই বিন্দুরই স্থানাঙ্ক হলো আর কি থিটা, তাহলে থিটা কি হবে, থিটা হবে এই এক্সের সাথে এইটার সাথে এই মানে থিটা পরিমাণে কি দূরত্ব। ও আচ্ছা, এখানে একটু তো মিস্টেক হয়েছিল, প্রণয় ভাই আপনি ঠিকই ধরছিলেন, এটা তো এখান থেকে হবে না, এটা হবে 90 আর এখানে হবে 10, তার মানে কোনটা হবে এখান থেকে। দুঃখিত, আমি কি কোথায় থেকে দিছিলাম আমার মনে নাই। তাহলে এটা কত ডিগ্রি, আর হলো থিটা। থিটা আমি মনে করলাম যে এই যে এইখান থেকে এই পর্যন্ত মনে করলাম আমি থিটা, আর এইটা মনে করলাম কি আমি আর। খেয়াল করেন, তাহলে এই বিন্দুতে আমার একটা স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, আর একটা হলো কি আর থিটা। তো এটা আবার আমি একটু সুন্দর করে একটু অন্যরকম করে আঁকাই, দেখেন যেটা বুঝতে একটু কি হয়, সুবিধা হয়। আবার একটু আমি বলি, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো আমার বিন্দু। এখানে একটা ত্রিভুজের মতো আমি অঙ্কন করে নিতে পারি, ত্রিভুজের মতো। এইটা হলো আমার কি থিটা, এইটা হলো আমার কি আর, এইটাকে আমি বলতে পারি এক্স, এটাকে বলতে পারি ওয়াই। এই বিন্দুটাতে আমার স্থানাঙ্ক, এখানে আমার যতটুকু ছিল ততটুকু যদি আমি এক্স বলি, তাহলে এতটুকুর দূরত্ব আমার কি হবে, এক্স হবে। এটা আশা করি আমরা জানি। তো এখন আমরা যখন পোলার আর কার্তেশীয়ের সাথে সম্পর্ক করব, আমাদের একটা ত্রিভুজের ক্লিয়ার কনসেপ্ট লাগবে, ঠিক আছে? একটা ত্রিভুজের ক্লিয়ার কনসেপ্ট, সেই ক্লিয়ার কনসেপ্টটা কি, আমরা সাধারণত যে কোনো ত্রিভুজকে হিসাব করার সময় কিভাবে হিসাব করি, কোনো একটা কোণের সাপেক্ষে হিসাব করি। সেই কোণটা হতে পারে কোণটা হতে পারে এটা, অথবা কোণটা হতে পারে এটা। আর এটা তো ফিক্সড, এটা কয় ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। এই কোণের নাম যদি আপনি থিটা দেন, তাহলে আমরা জানি যেটাতে থিটা হয়, যে কোণের সাপেক্ষে আমরা হিসাব করি, সেটার সাথে যেটা থাকে সেটা হলো কি থিটার বিপরীত যেটা থাকে সেটা কি হয়, লম্ব। আর সবচাইতে বড় সেটা কি হয়, অতিভুজ। আর নিচে যেটা থাকে সেটা হলো ভূমি। আর যেই কোণের সাপেক্ষে হিসাব করি সেই কোণটা সাধারণত আমাদের কিসের কোণ হয়, কসের কোণ হয়। এই কোণটা হলো আমাদের কস থিটা, আর কি হবে সেক থিটা। যেটা 90 ডিগ্রি সেটা আমাদের কি হয়, সেটা আমাদের হয় সবসময় ট্যান থিটা, আর কি হয় কট থিটা। আর বাকি যে হতভাগা অসহায় যে কোণটা পড়ে থাকে সেটা কি হয়, সাইন আর কোসেক। এটা হয় কি আমার সাইন থিটা, আর কি হয় কোসেক থিটা। তো এগুলো সম্পর্কে আশা করি আপনারা জানেন। যেমন ট্যান ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি,
কস ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ, সাইন ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, এগুলো আশা করি আমরা জানি। তো এই পুরো কনসেপ্টটা কিন্তু আমাদের জ্যামিতির ক্ষেত্রে সামনের দিকেও কী হবে লাগবে, আশা করি এগুলো আপনারা আগে থেকেই জানেন। তো আমরা এখন যে কাজটা করব, ধরেন আমাদের পোলার স্থানাঙ্ক কত, কার্তেশীয় স্থানাঙ্ক কত, এক্স আর ওয়াই। আমি এক্স আর ওয়াই কার্তেশীয় স্থানাঙ্ক কেউ একজন আমাকে দিছে, আমি পোলার স্থানাঙ্কটা বের করতে চাই। তাহলে পোলার স্থানাঙ্ক বের করতে চাইলে আমি কী বের করব, আমার একটা থিটা বের করতে হবে আর একটা আর এর মান কী করতে হবে, আমাকে বের করতে হবে, তাহলে কাজ শেষ। এবং দেওয়া আছে কি, আমার কার্তেশীয় দেওয়া আছে, এক্স আর ওয়াই দেওয়া আছে, বের করব কি আমরা আর আর থিটা। তাহলে আমি যখন থিটা বের করব তখন আমার দরকার কি এক্স ওয়াই আর কি থিটার একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো থিটা তো আছে কোথায়, এখানে এখানে এখানে। এক্স ওয়াই কোথায় আছে, এখানে হলো এক্স আর এখানে হলো ওয়াই। তাহলে এদের সমন্বয়ে কোনটা এটা, এই কোনটা নিয়ে যদি আমি কাজ করি তাহলেই তো আমি থিটা দুটো এক্স আর ওয়াইকে পেয়ে যাচ্ছি। তাহলে এই কোণের নাম কি আমার টেন। তাহলে আমি লিখতে পারি যে টেন থিটা, একটু আগে বললাম টেন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, লম্বটা কি ওয়াই, লম্ব হলো ওয়াই, ভূমিটা কি, ভূমিটা হলো এক্স, ভূমিটা হলো এক্স, পেয়ে গেলাম। আমার দরকার কি থিটা, তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা কিন্তু একটা জিনিস পেয়ে গেলাম, একটা পোলারের সূত্র পেয়ে গেলাম। ওই যে বললাম যে আমার দেওয়া থাকবে কি, দেওয়া থাকবে আমার এক্স ওয়াই, পাইতে হবে কি আমার আর আর থিটা। তাহলে এই যে এক্স যে দেওয়া থাকলো সেটাকে ব্যবহার করে আমি কি বের করে ফেললাম, থিটা বের করে ফেললাম। এখন এক্স দেওয়া আছে, এক্সের আর ওয়াইয়ের মানটা আপনি এখানে বসায় ক্যালকুলেটারে চাপ দিলেই কার মান পেয়ে যাবেন, থিটার মান পেয়ে যাবেন। তার মানে বসাইলেন আপনি কার্তেশীয়, পেয়ে গেলেন কি পোলার। পোলার পাওয়ার জন্য আবার কার মান দরকার, আপনাকে আর এর মান দরকার। তাহলে আমরা এবার সম্পর্ক তৈরি করব এক্স ওয়াই, যেহেতু দেওয়া আছে এক্স ওয়াই আর আমার পাইতে হবে কি আর, তাহলে আমি সম্পর্ক তৈরি করব এক্স ওয়াই আর আর এর সাথে। এই ত্রিভুজের দিকে আবারও তাকাই, দেখি এক্স ওয়াই আর আর এর কি সম্পর্ক হয়ে আছে। এটা হলো আমার এক্স, এটা হলো ওয়াই, এটা হলো আর। তাহলে এক্স ওয়াই এবং আর এর ভিতরে কোনো সম্পর্ক কি মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে যাওয়ার কথা। এটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা খুব সুন্দর করে লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আর এরপরে আমরা লিখতে পারি এই থিটাটা যদি স্কোয়ারটা যদি পার করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কি হলো রুট ওভার। আমরা কিন্তু আর এর মানটাও কি হলো পেয়ে গেলাম। এই যে আমাদের দুইটা সূত্র, দেওয়া ছিল কি এক্স ওয়াই, এখানে বসাই দিলে আমি কি পাবো থিটা, দেওয়া ছিল কি এক্স ওয়াই, এখানে বসাই দিলে পাবো কি আর। এইভাবে আমরা যে কোনো সময় যদি আমাদের কার্তেশীয় দেওয়া থাকে তাহলে আমরা পোলার কি করতে পারি, বের করতে পারি। তাহলে আমি সূত্র দুটো একটু নিচে লিখে রাখি সুন্দর করে, যে থিটা ইকুয়াল টু আমরা জানবো কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স, আর আর ইকুয়াল টু আমরা জানবো কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার যদি ঘটনাটা উল্টা হয়, দেওয়াই আছে কি পোলার আর আর থিটা কি করা আছে, দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে এক্স আর হলো ওয়াই, এই দুইটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। চলেন আমরা দেখি এবার কাজ করি। দেওয়া আছে আমার আর আর থিটা, প্রথমে পাইতে চাই আমি এক্স, তাহলে আমার সম্পর্কটা তৈরি করতে হবে আর থিটা আর এক্সের ভিতরে, আর থিটা আর এক্সের ভিতরে। আমরা দেখি আর কোথায়, এখানে এক্স কোথায়, এখানে, তাদের মাঝখানে কি আছে থিটা। তার মানে আমার এই কোণটা নিয়ে কি করা লাগবে, কাজ করা লাগবে। এই কোণটা নিয়ে কাজ করলে আমি আর আর এক্সের কি পাবো, একটা সম্পর্ক পাবো। এই কোণের নাম কি, ওই কোণের নাম হলো কস। তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত আর। কিন্তু আমি বের করতে চাচ্ছি কি এক্স, তাহলে আমি এক্সটার যদি রাখি, এটাকে যদি গুণ করে দিই তাহলে আমার হয় এক্স ইকুয়াল টু আর কস থিটা। এইটা আমি একটা সূত্র পেয়ে গেলাম। এবার আমি আবার পাইতে চাই কি ওয়াই, দেওয়া আছে আমার আর আর থিটা, পাইতে চাই কি ওয়াই, তাহলে আমার সম্পর্ক তৈরি করতে হবে আর থিটা, আর থিটা আর ওয়াই এর সাথে। তাহলে আমরা এখানে দেখি আর থিটা আর ওয়াই কোথায়, আর থিটা আর হলো ওয়াই। তো এই যে এটা হলো আমার আর, আর এই যে হলো এটা কি আমার ওয়াই, এদের অন্তর্ভুক্ত কোন কোনটা, এইটা, এ কোনো কি থিটা, থিটা সব জায়গাতে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে আমি এই কোণটা নিয়ে কাজ করব, কেন, কারণ আমার আর দরকার, আর কি দরকার, ওয়াই দরকার। তাহলে ওই কোণের নাম কি সাইন। তাহলে আমরা এখানে আবার লিখবো এগেইন সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব ওয়াই, অতিভুজ কত আর। এবার আমি যদি ওয়াইকে রাখি আর এটার সাথে গুণ করে দিই তাহলে হয় ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এইটা হলো আমার আরেকটা সূত্র। তাহলে আমরা দেখেন প্রথমে দেওয়া ছিল কি এক্স আর ওয়াই দেওয়া ছিল,
সেগুলো ব্যবহার করে আমরা আর থিটা বের করছি। এবার আমার দেওয়া আছে কি আর থিটা, তাহলে আর থিটা আমরা বসাইয়ে কি বের করতে পারি, এক্স আর ওয়াই। কার্তেশীয় দেওয়া থাকলে এগুলো ব্যবহার করে পোলার বের করতে পারি, পোলার যদি দেওয়া থাকে তাহলে এগুলো ব্যবহার করে কার্তেশীয় বের করতে পারি। তাহলে এটা হলো আমার পোলারের মানগুলো বের করার সূত্র, আর এটা হলো আমার এক্স আর কস থিটা, আর হলো এ ওয়াই আর সাইন থিটা। এটা হলো আমার কি কার্তেশীয় বের করার সূত্র। আমরা যে কোনো মান, ধরেন আপনাকে এক জায়গায় দিয়ে দিল যে 3 আর হলো 35 ডিগ্রি, আপনাকে বললো এটা থেকে আপনি কার্তেশীয়র মান বের করেন। তো কার্তেশীয়র যদি আপনি মান বের করতে চান, এটা দেওয়া আছে পোলার, কার্তেশীয় বের করতে চান, তাহলে সূত্র কোনটা, এই যে সূত্র দেওয়া আছে কিসের মান, আর এর মান, আর কিসের মান, থিটার মান। এই যে এখানে আর এর মান বসান 3 আর থিটার মান বসাবেন কত, 35 ডিগ্রি। ক্যালকুলেটারের ভিতর দেবেন, এক্স এর মান কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আবার এখানে আর এর মান দেবেন 3, থিটার মান দেবেন কত, 35 বা 35, এখানে দিবেন ওয়াই এর মানটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। বাকি সবগুলো কাজ তো করবে ক্যালকুলেটার, আমাদের অত চিন্তা ভাবনা নাই। তো যদি এভাবে যদি পোলার দিয়ে দেয়, আমরা এখান থেকে কার্তেশীয় বের করতে পারবো। আর যদি কখনো কার্তেশীয় দিয়ে দেয়, ধরেন 2 আর 3 দিয়ে দিল, তাহলে আমরা কি বের করতে পারবো, পোলার। পোলার মানে কি, আর থিটা। এই যে আর, এখানে আমরা এক্স এর মান কত দেবো, 2, ওয়াই এর মান দেবো কত, 2, ক্যালকুলেটার। এক্স এর মান দেবো 2, ওয়াই এর মান দেবো 3, ক্যালকুলেটার, মান এমনি অটোমেটিক কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তো এই হলো আমাদের দুইটা সূত্র, পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার করার সময় এগুলো আমাদের কাজে লাগবে। আশা করি সবাই বুঝছেন। আজকে আমি কোনো অঙ্ক দেখাবো না, আজকে শুধু সূত্র। তাহলে সূত্র এখানে আমার কয়টা, ধরেন এই দুটা মিলে আমি একটা সূত্র মনে করলাম, এই দুটা মিলে আমি একটা সূত্র মনে করলাম। আমরা এখন পর্যন্ত মাত্র 2টা সূত্র শিখলাম। চলেন সামনের দিকে যাই। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূত্র শিখবো আমরা, যে সূত্রটা শুধু এই অধ্যায়ে না, যেই সূত্রটা আমরা একটা 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 করে যদি অধ্যায় করি, একেবারে শেষ অধ্যায়ে গিয়েও ওই সূত্রটা আমাদের কাজে লাগবে। আসেন দেখি সূত্রটা কেমন। আসেন দেখি, এটা এক্স, এটা কি ওয়াই, খেয়াল করেন। এখানে আমি একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক হলো এক্স আর কত, ওয়াই। এই বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স আর ওয়াই। এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক ধরলাম আমি x1 আর হলো y1, আর এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরবো x2 আর হলো y2। খেয়াল করে দেখেন, এখন যদি আমরা এদের দূরত্ব যদি আমরা হিসাব করি, এখানে x কতটুকু, এ পর্যন্ত হলো x, y2 কতটুকু, এ পর্যন্ত হলো y2। এটার ক্ষেত্রে x1 কতটুকু, এতটুকু x1, y1 কতটুকু, এ পর্যন্ত হলো y1। তার মানে ঘটনা কি দাঁড়ালো, যদি আমি এখান থেকে একটা রেখা টানি, তাহলে এই বিন্দুটার থেকে এই বিন্দুটার দূরত্ব কতটুকু, এতটুকু। আর এইখান থেকে, এটা আমি অতিভুজ একটা বানাইলাম আর কি। তাহলে এইখান থেকে এইটুকুর দূরত্ব কত, এখান থেকে এইটুকুর দূরত্ব হলো x2, তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব কত, x2, কারণ এটা যত বড় এটাও কি তত বড়। এইখান থেকে এইটুকুর দূরত্ব কত, এইটুকুর দূরত্ব হলো x1, ঠিক আছে। তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব যদি x1 হয়, আর এখান থেকে এইটুকুর দূরত্ব যদি x2 হয়, তাহলে এইটুকুর দূরত্ব আমার কত, এইটুকুর দূরত্ব, ওইটুকুর দূরত্ব আমার অবশ্যই ওইটুকুর দূরত্ব হবে আমার এইটুকু, এই পুরোটার থেকে এইটুকু কী করতে হবে, বাদ দিতে হবে। তার মানে এখান থেকে এইটুকুর দূরত্ব কত, ওইখান থেকে ওইটুকুর দূরত্ব হলো x2, আর এখান থেকে এইটুকুর দূরত্ব হলো x1। তাহলে আমরা বলতে পারি x2 মাইনাস x1, এইটুকুর দূরত্ব। আবার এখান থেকে এইটুকুর দূরত্ব হলো y2, কিন্তু এখান থেকে এইটুকুর দূরত্ব হলো y1। তাহলে এইটুকুর দূরত্ব কত, এইটুকুর দূরত্ব হলো y2 মাইনাস y1। আর এই যে আমার অতিভুজ, এটার নাম দিলাম কি আমি r। তাহলে আমার ঘটনাটা কি দাঁড়ালো, আমি যদি এখানে পিথাগোরাসের সূত্রটা ইউজ করি, অ্যাপ্লাই করি, r ইকুয়াল টু ভূমি স্কয়ার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব স্কয়ার y2 মাইনাস y1 স্কয়ার, আর এই আর স্কয়ারের রুটটা কি করলে দিলাম, এপাশে পার করে দিলাম। তাহলে আমরা আসলে এই পুরো জিনিসটাকে যদি সামারি করি, তাহলে কি হয়, এখানে একটা বিন্দু ছিল, আসেন এখানে একটা বিন্দু ছিল, বিন্দুর স্থানাঙ্ক কত, x1 y1, লিখে ফেলেন x1 y1। এখানে আরেকটা বিন্দু ছিল, সেই বিন্দুর স্থানাঙ্কটা লিখে ফেলেন x2 y2। এই বিন্দু থেকে এটুকুর দূরত্ব কত ছিল r, তাহলে আমি এখান থেকে এখানকার দূরত্ব লিখলাম কত, r। তার মানে জিনিসটা আমার এরকম দাঁড়ালো,
আমি তো এখান থেকে এটা পাইছি, এখান থেকেই তো এটা পাইছি। তার মানে আমার ব্যাপারটা হলো কি, আমি বের করলাম কি আর কি ব্যবহার করে, এই বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্ক কি করে ব্যবহার করে। সূত্রটা কেমন দাঁড়ালো, আর ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো এই সূত্রটা আমরা পড়বো কিভাবে, ভুজদ্বয়। এখানে আরেকটা কথা বলে রাখি, এক্স আর ওয়াই এই যে স্থানাঙ্ক, এটাকে আমরা সাধারণত প্রথমে এক্সকে আমরা বলবো ভুজ আর ওয়াইকে বলবো আমরা কোটি, কোটি। তাহলে আমরা আর ইকুয়াল টু সূত্র কীভাবে পড়বো, ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ বর্গমূল, এটাই হলো আমার দূরত্বের সূত্র। তো আমরা পড়ার সময় এটা কিন্তু মনে রাখবো না, আমরা পড়ার সময় এইভাবে খুব শর্টকাটে পড়বো যে যদি এখানে একটা বিন্দু হয় তার যদি একটা স্থানাঙ্ক দেওয়া থাকে, এখানে যদি একটা বিন্দু হয় তার যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে খুব সহজে আমরা তাদের কি বের করতে পারি, দূরত্ব বের করতে পারি। কিভাবে বের করতে পারি, এই দুইটা বিন্দুর ভুজদ্বয়ের অন্তরের বর্গ, আবার এই দুইটা বিন্দুর কোটিদ্বয়ের অন্তরের বর্গ। আশা করি আপনারা এই সূত্রটা বুঝছেন। তাহলে এই সূত্রটা আমাদের কত নম্বর সূত্র, এই সূত্রটা আমাদের 3 নম্বর সূত্র। বুঝছি কিনা এই সূত্রটা বলেন তো দেখি সবাই, লাস্টের সূত্রটা সবাই বুঝছেন কিনা একটু বলেন। আমি একটা মান দিই, যদি সূত্রটা বুঝে থাকেন তাহলে কাজ করেন দেখি, আমরা একটু কাজ করেন। 5 আর হলো 1, আর এখানে এলে এই দুটো বিন্দু দেওয়া আছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। দূরত্ব বের করেন সবাই, সবাই দূরত্ব বের করেন তো দেখি, বের করতে পারেন কিনা। দুইটা বিন্দু থেকে দূরত্ব বের করে ফেলেন। হ্যাঁ, অনেকেই বুঝতে পারছি, হাসনা অনেকেই বুঝছে, রাতুল ভাই, বাশারুল ভাই, ইমন ভাই, জারিয়া, তারপরে শাহজালাল ভাই, তারপরে শরীফুল ভাই, প্রণয় ভাই, মির্জা, রিমি ভাই, রিমি, রাকিব, তারপরে শাহজালাল, শাওন ভাই, হাসনাতুল, জারিয়া, সবাই বুঝছে, থ্যাংক ইউ। এই কাজটা করে ফেলেন তো সবাই, এটা দূরত্ব বের করেন, সবাই দূরত্ব বের করেন। এই দুটো বিন্দু দেওয়া আছে, দূরত্ব বের করেন। একজন বের করছে অলরেডি, সাগর ভাই বের করছে 5। নেক্সট, প্রণয় বের করছে 5, আরিফুল, সবাই 5 বের করতেছেন। 5ই হবে কি আসলে? হ্যাঁ, মিঠু না মিতু হবে এটা আমি বুঝতেছি না, মিঠু হবে 5। শরীফ ভাই, শরীফুল ভাইও 5, সবাই 5। শরীফুল ভাইও বের করছে 5। আমরা দেখি কত হয় এটা আসলে। লাইসুর ভাই 5 বের করছে। দেখি, যেহেতু আমাকে এই বিন্দুর আর এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো আমরা করব কি, যদি যখন অঙ্ক করব তখন আমরা এইভাবে কাজ করবো। এরকম দুটা বিন্দু তো, তাহলে এই বিন্দুটা এমনিতে আমরা এইভাবে কোঅর্ডিনেট আমার আঁকার লাগবে না, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা অঙ্কে এই কোঅর্ডিনেটের দিকে যাবেন না, তাহলে আপনি ফাঁদে পড়বেন, ঠিক আছে? যখন কোঅর্ডিনেটকে দরকার পড়বে তখন আমরা কোঅর্ডিনেট ব্যবহার করব, অন্যথায় আমাদের কোঅর্ডিনেট ব্যবহার করার দরকার নাই। যেমন ধরেন এরকম আমরা বিন্দু দেখলেই একটা বিন্দু এমনিতেই ধরে নেব এটা কত 5 আর কত 4, তাহলে আরেকটা বিন্দু এমনিতেই ধরে নেব এটা কত 1 আর 1। এখন এদের দুইজনের দূরত্ব কত আর, তাহলে আমি আর কিভাবে বের করব, ভুজদ্বয়ের অন্তর, ভুজ মানে কি প্রথমগুলো, তার মানে হলো 5 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস পরে 4 মাইনাস 1 হোল স্কোয়ার, মাথার উপর কি রুট ওভার। এখানে 4 4 কত হলো 16, আর এখানে 3 3 কত হয় 9, ইকুয়াল টু কত হয় রুট ওভার 5 25, আর ইকুয়াল টু কত হয় আমার 5। 5 উত্তর হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন পর্যন্ত সূত্র পড়ছি কয়টা, 2টা। পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার, আর আরেকটা হলো আমাদের দ্রুত বের করার সূত্র। এরপরে আমরা আরও সূত্র দেখি, আর অনেক বেশি সূত্র নাই আসলে। এরপরে দেখি আমরা, এটা একটা বিন্দু যদি হয়, মনে করেন যে x1 আর y1, এখানে যদি আরেকটা বিন্দু হয়, ধরেন x2 আর হলো y2, x2 আর y2। এখন এই দুই বিন্দুর দূরত্ব হলো এটা। তার ভিতরে আমরা যদি ঠিক মাঝখানের একটা বিন্দু বের করতে চাই, যে কোনো দুটা জিনিসের মাঝখানের জিনিস আমরা কিভাবে নির্ণয় করি, গড় করলেই পেয়ে যাই। ওই দুইটাকে যোগ করে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কি পেয়ে যাই, আমরা গড় পেয়ে যাই। তার মানে এই মাঝখানের বিন্দুটা যদি আমি বের করতে চাই, তাহলে প্রথমে ভুজদ্বয়ের গড়
যেমন x1 প্লাস x2 ডিভাইডেড বাই কত 2। এবার কোটিদ্বয়ের গড় y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, এটা আমাদের এই মাঝখানের বিন্দু, ধরেন এই বিন্দুর স্থানাঙ্ক। তার মানে যদি কখনো আমাকে দুইটা বিন্দু দিয়ে দেয়, আমি খুব সহজেই সেই দুইটা বিন্দু থেকে তাদের মধ্যবিন্দুটা কী করতে পারি, নির্ণয় করতে পারি। আর মধ্যবিন্দুটা কিভাবে নির্ণয় করে, জাস্ট দুইটা জিনিসের দুইটা বিন্দুর কি করতে হবে, গড় করতে হবে। দুইটা বিন্দুর কি করতে হবে, গড় করতে হবে। যেমন একটা বিন্দু যদি হয় আমার 3 আর হলো 5, আর আরেকটা বিন্দু যদি হয় আমার হয় 7 আর হলো 3, এরকম যদি হয়, তাহলে আমরা খুব সহজেই এই দুটা বিন্দুর মাঝখানে কি করতে পারি, বিন্দুটা বের করতে পারি। মাঝখানের বিন্দুটা কিভাবে হবে, ভুজদ্বয়ের যোগ, গড় 3 আর সাথে কত 10, 2 দ্বারা ভাগ করলে কত হয় 5। আবার এখানে 5 আর 3 কত হয় 8, 2 দ্বারা ভাগ দিলে কত 4। এভাবে আমরা খুব সহজেই মাঝখানের বিন্দুটা কি করতে পারি, বের করতে পারি। মাঝখানের বিন্দুটা কি করতে পারি, বের করতে পারি। এই হলো মধ্যবিন্দু, এটাকে আমরা বলবো মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র, মধ্যবিন্দুর নির্ণয় করার সূত্র। এরপরে যদি এরকম ঘটনা ঘটে যে আমাকে বললো যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুই বিন্দুর দৈর্ঘ্য কতটুকু, দূরত্ব কতটুকু, এতটুকু। এখন বললো যে এদেরকে বিভক্ত করো কোনো একটা বিন্দুতে, যেমন ধরেন এই বিন্দুতে আমি কি করলাম, বিভক্ত করলাম। এইটুকুর দূরত্ব যদি হয় m1, এখান থেকে এইটুকুর দূরত্ব যদি হয় m2, তাহলে আমরা এই বিন্দুতে আমরা লিখতে পারি m1 m2। এইভাবে অনুপাত আকারে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। আগের যে আমরা মধ্যবিন্দু নির্ণয় করলাম, মধ্যবিন্দুতে অনুপাত কি হবে, এইটুকুর দূরত্ব যা, এইটুকুরও দূরত্ব কি তা, তার মানে এটা আমার m1 ইন্টু এটাও কি হবে, m1 পর্যন্তই হবে। তার মানে অনুপাত হলো কত, m1 m1, এরকম সমান। তো যেদিকে এদিকে যদি আমার অনুপাত হয় কত, এদিকের পরিমাণ যদি হয় আমার 2 একক আর এদিকের পরিমাণ যদি হয় আমার 5 একক, তাহলে আমি এই বিন্দুতে অনুপাতটা কিভাবে লিখতে পারি, 2:5। এইটা হলো আমার অনুপাতের হিসাব। তো কোনো সময় যদি এইরকম হয়ে থাকে, একটু দেখেন, ধরেন এইটা একটা আমার রেখা, এই জায়গাতে একটা বিন্দু দেওয়া আছে x1 আর কত y1, এইখানে আরেকটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা ধরেন x2 আর হলো y2। তো এই বিন্দুটাতে যদি আমাকে কি করতে বলে, বিভক্ত করতে বলে, কি করতে বলে, বিভক্ত করতে বলে। তা আমি এই বিন্দুটা ধরে নিলাম যে এখানকার আমার অনুপাত m1 m2। এটার মানে হলো যে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্ব ততটুকু হলো আমার m1, আর এইখান থেকে এইটুকুর যতটুকুর দূরত্ব সেটা হলো আমার m2। আর এই যে বিন্দুতে যে এটা বিভক্ত করলো, ওই বিন্দুর যেখানে বিন্দু সেখানে কি আছে, স্থানাঙ্ক আছে। আমি ধরলাম এই বিন্দুটার স্থানাঙ্ক হলো x আর কত y, ঠিক আছে। তাহলে ফিগারটা ভালো করে দেখেন, ফিগারটা কেমন দাঁড়াইছে। ভিতরে বিন্দুতে, ভিতরে দুইটা বিন্দুর সংযোগ রেখার ভিতরে কোনো একটা বিন্দুতে আমাদের অনুপাত এবং কি দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে। তো দুইটা বিন্দুর সংযোজক রেখার ভেতরে যদি কোনো বিন্দু হয় বা ভেতরের কোনো বিন্দুতে যদি দুই রেখাকে কি করে, বিভক্ত করে ফেলে, তাকে বলে অন্তর্বিভক্তি, তাকে বলে অন্তর্বিভক্তি। আর এই অন্তর্বিভক্তির স্থানাঙ্কটা কি, এক্স আর ওয়াই। আমরা চাইলে বাকি কন্টেন্টগুলো ব্যবহার করে এই বিভক্তির এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা কি করতে পারি, বের করতে পারি। এটা ক্যালকুলেশন করে করে দেখাইলে অনেক দূর দেখাইতে হবে, আমি খুব সহজে সূত্রগুলো লিখতেছি আর কি। তাহলে এই যে অন্তর্বিভক্তি বিন্দুর এই এক্স বের করার জন্য সূত্র হলো আমার, এক্স বের করার জন্য m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হলো আমার এই এক্স বের করার সূত্র। আবার যদি আমি ওয়াই বের করতে চাই, তাহলে আমার সূত্রটা হবে m1 x2 প্লাস m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই দুইটা আমার সূত্র। কি বের করার সূত্র? এটা হলো অন্তর্বিভক্তি বের করার সূত্র। আর অন্তর্বিভক্তি আমরা কিভাবে চিনব? অন্তর্বিভক্তি দুইটা রেখার সংযোজক রেখার, দুইটা বিন্দুর সংযোজক রেখার ভিতরে কোনো বিন্দুর যদি আমরা কি করতে চাই, স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে সেটাকে আমরা কি বলবো, অন্তর্বিভক্তি। আবার কেমন হতে পারে, বহির্বিভক্তি হতে পারে। যেমন ধরেন এখানে একটা বিন্দু হলো আপনার, বিন্দুর স্থানাঙ্ক হলো x1 আর y1, x1 আর y1। ঠিক এখান থেকে এ পর্যন্ত এখানকার একটা বিন্দু আছে, এটার স্থানাঙ্ক হলো আপনার x2 আর y2।
এখন কথা হলো এখান থেকে এখানে যতটুকু আর একটু আপনি কি করলেন, বর্ধিত করলেন, আর একটু এদিকে গেলেন। এটা কিভাবে গেলেন? এটা হলো এই আগের রেখার সাপেক্ষে, যে আগের 3 ভাগের 1 ভাগ বৃদ্ধি করলেন অথবা 3 ভাগের 2 ভাগ বৃদ্ধি করলেন, যতটুকু কি করেন বৃদ্ধি করেন। তাহলে এই বিন্দুতে স্থানাঙ্ক যদি দিই আমার এক্স আর কত ওয়াই, আর এখানে যদি আমি অনুপাত দিই m1:m2, তাহলে এটাকে আমরা বলবো বহির্বিভক্তি। দুইটা বিন্দুর সংযোজক রেখার বাইরের যদি কোনো অনুপাতে হিসাব করি তাহলে কি সেটাকে বলবো আমরা বহির্বিভক্তি। আর দুইটা রেখার ভিতরের কোনো বিন্দুতে যদি ওখানকার অনুপাত ধরে আমরা হিসাব করি তাহলে সেটাকে বলবো আমরা অন্তর্বিভক্তি। তো এটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনার মনে রাখা লাগবে সেটা হলো এইখান থেকে এই পর্যন্ত পুরোটার দূরত্ব হলো m1, আর এইখান থেকে এইটুকুর দূরত্ব হলো m2। এই দূরত্বগুলো, এই ফিগারগুলো আপনার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সূত্র প্রয়োজন আপনি 7 দিন পরে মুখস্থ করেন, কোনো সমস্যা নাই। সূত্র আপনি একটা খাতায় লিখে নিয়ে দেখে অঙ্ক করেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্র্যাকটিস করে এই ফিগারগুলো আপনার কি করতে হবে, একবারে মুখস্থ করে ফেলতে হবে, চোখে তুলে ফেলতে হবে। কেন? কারণ আমরা যখন অঙ্ক করব, একটা অঙ্ক পড়ার পরে ওই ফিগারগুলোই সাধারণত আমাদের চোখের সামনে ভেসে উঠবে। ওই ফিগার দেখে আমার মনে করতে হবে যে এটা কোন সূত্র। ঠিক আছে? তাহলে আমি এই দুটো সূত্র মিলে এই বহির্বিভক্তির সূত্র এইটাই শুধুমাত্র এই জায়গাটাতে কি হয়, মাইনাস। শুধুমাত্র এই জায়গাটায় মাইনাস, এই জায়গাটায় কি হয়, মাইনাস। তাহলে এই অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তির সূত্রকে আমরা একটা নাম দিতে পারি। এটা আমাদের কত হচ্ছে, 3 কি 4 নম্বর সূত্র। আমরা এখন দেখে ফেললাম 3 নম্বর 4 নম্বর সূত্র। এই অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তির ক্ষেত্রে দেখেন 4টা কন্টেন্ট দেওয়া আছে, 4টা। সবসময় কটা দেওয়া আছে, 4টা। এই যে দেখেন একটা স্থানাঙ্ক, এই যে দেখেন একটা স্থানাঙ্ক, 2টা, এই যে দেখেন একটা অনুপাত, এই যে দেখেন আরেকটা স্থানাঙ্ক, সবসময় 4টা। এখানে দেওয়া আছে একটা স্থানাঙ্ক 1, এখানে একটা 1, 2, এই যে 1, 3, আর এই যে কি 1, 4। অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি কন্টেন্টে 4টা কি করে দেওয়া থাকে, কন্টেন্ট দেওয়া থাকে। যে কোনো একটা যদি না থাকে তাহলে আমরা এই অন্তর্বিভক্তি বহির্বিভক্তি সূত্রের মাধ্যমে সেটা কি করতে পারি, বের করতে পারি। আমি আবার বলি, যে কোনো 4টা কন্টেন্ট দেওয়া থাকে, তার ভিতরে যদি একটা যদি না দেওয়া থাকে তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো, বের করতে পারবো আর কি। এগুলো আমরা সামনে কাজে লাগাবো। এখন মাত্র শুধু একটু দেখে যান, আমরা এগুলো কি করবো, সামনে কাজে লাগাবো। চিত্রগুলো ভালো করে খেয়াল করেন, মনে রাখেন, পরে ভিডিও দেখে আবার নোট করে নিয়ে আবার আমি সূত্রের নোটও দিয়ে দেবো আপনাদেরকে, সূত্রের নোট দিয়ে দেবো। এই হলো আমাদের অন্তর্বিভক্তি বহির্বিভক্তি। এরপরে আসেন একটা ত্রিভুজের ক্ষেত্রে আসেন। একটা ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলো, এই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক ধরেন x1 আর কত, y1। এই ত্রিভুজের শীর্ষবিন্দু ধরেন x2 আর কত, y2। এই ত্রিভুজের শীর্ষবিন্দু ধরেন x3 আর কত, y3। এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর যদি আমরা স্থানাঙ্ক দিয়ে নিই তাহলে এই ত্রিভুজের ভিতরে কিছু বিষয় আছে। যেমন এই ত্রিভুজের মধ্যমা আঁকতে পারি আমরা। মধ্যমা কি? মধ্যমা হলো একটা কোণ থেকে তার বিপরীত বাহুর ঠিক মধ্যবিন্দুতে যদি আমরা কোনো রেখা টানি তাহলে তাকে বলে মধ্যমা। আবার কোনো একটা কোণ থেকে তার বিপরীত বাহুর ঠিক মধ্য জায়গায় যদি একটা রেখা টানি তাহলে সেটাকে বলে মধ্যমা। আবার এখান থেকে এই রেখার উপরে, এই রেখার ঠিক মাঝখানে যদি একটা রেখা টানি কোণ থেকে তাহলে এটাকে বলে মধ্যমা। এই দুটোকে কি বলে? মধ্যমা বলে। হ্যাঁ, তো এই মধ্যমা সাধারণত এখানে কি করে, এদের একটা ছেদবিন্দু থাকে। তো এই নামগুলো মনে রাখেন। এখানে ধরেন আমি যদি নাম দিই এ, এখানে যদি নাম দিই বি, তাহলে এই এ বিটা কি একটা মধ্যমা। এই এ বিটা একটা মধ্যমা। তো এইখানে আমাদের এই যে যেখানে মিলিত হয় তারা সবাই, সেখানে একটা বিন্দু তৈরি হয়, ওটাকে বলি আমরা ভর কেন্দ্র বা ভার কেন্দ্র। তো এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক যদি হয় এক্স আর ওয়াই, তাহলে আমরা এই এক্স এর মানটা কিভাবে বের করতে পারি? দেখেন এখানে বিন্দু কটা, 3টা। এটা তো একটা মাঝখানে ভর কেন্দ্র, মানে কি যেখানে ভারসাম্য সবার কি সমান। দুই বিন্দুর মধ্যমা বের করলাম কিভাবে, মধ্যবিন্দু বের করলাম কিভাবে, দুই বিন্দুর মধ্যবিন্দু বের করলাম গড় করে, দুইটার গড় করে। তাহলে 3 বিন্দু আছে এখানে দেওয়া, তাহলে তার ভারসাম্য যে জায়গায় সেই বিন্দুটা কিভাবে বের করব, 3টার গড় করে বের করব। তাহলে 3টার গড় কিভাবে করে? প্রথমে ভূস্ত্রয়ের যোগফল x1 x2 প্লাস x3 ডিভাইডেড বাই কত, 3। গড় কিভাবে করে? যে কয়টা যোগ করে তত দিয়ে কি করে, ভাগ দেয়। আবার ওয়াইটা কিভাবে বের করব? y1 প্লাস y2
প্লাস y3 ডিভাইডেড বাই কত 3। এইটা আমাদের ভার কেন্দ্র বের করার একটা কি সূত্র। এই যে 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে তাদের ভুজের গড় করতে হয় এবং কোটির কি করতে হয় গড় করতে হয়। এভাবে কি করা যায় মান বের করা যায়। এগুলো দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকলে আমরা মোটামুটি আমি অঙ্ক করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আজকে শুধু সূত্রগুলো একটু দেখে দিচ্ছি, এরপরে কিন্তু আমি অঙ্ক করব। অঙ্ক করার সময় সূত্রগুলো আবার আপনাদেরকে মনে করে দেবো এবং আমি যখন সূত্রগুলো মনে করে দেবো তখন আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। হ্যাঁ, সবাই কি বুঝছেন? যে কটা সূত্র দেখালাম এই সূত্রগুলো কি সবাই বুঝছেন? একটু সবাই কমেন্টস করেন। যে কটা সূত্র দেখালাম এই সূত্রগুলো বুঝছেন কিনা? সবাই একটু আমাকে কমেন্টস করেন এই কটা সূত্র বুঝছেন কিনা। আমি সূত্রগুলো আবার একটু ওভারভিউ। প্রণয় ভাই বলছে বুঝছি, তারপরে তারেক ভাই বলছে আচ্ছা আপনারা কে কোন পলিটেকনিক থেকে ক্লাস করতেছেন, কে কোথা থেকে একটু বলেন তো, একটু দেখবো নি যে কে কোন পলিটেকনিক বা কোথায় থেকে ক্লাস করতেছেন, একটু কমেন্টস করে আমাকে জানান। আমি আজকে খুব কম কন্টেন্ট আপনাদেরকে শেয়ার করব। সামনের দিন থেকে আমরা বাকি বিষয়গুলো ক্লিয়ার করব এবং অঙ্ক প্রবলেমগুলো সলভ করা শুরু করব। মিঠু ভাই বুঝছে, রাতুল ভাই বুঝছে, সবাই মোটামুটি বুঝছেন। ক্লাস কে কোথা থেকে করতেছেন, কে কোন পলিটেকনিক, দূর দূরান্তের লোকজন আছেন কিনা? মোটামুটি সবাই বুঝছে। প্রণয় ভাই আমার বগুড়া পলিটেকনিকের, তারপরে তারেক ভাই ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সম্ভবত, কুড়িগ্রাম থেকে একটা বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠানেও কোনো সমস্যা নাই ভাই, বেসরকারি প্রতিষ্ঠান থেকে এখন অনেক ছেলেপেলে ডুয়েটে চান্স পায়, অনেক ছেলেপেলে। আমার ক্লাসমেটরাও বেসরকারি অনেকে ছিল, আমার কোচিং থেকেও প্রতি বছর কয়েকজন করে অনেক চান্স পায়। এখন বেসরকারি থেকে অনেক ছেলেপেলে অ্যাডমিশনে আসতেছে, আগে আসতো না ভয়েতে, এখন অনেক আসে এবং অনেক চান্স পায়। বেসরকারি ছেলেপেলেরাও অনেক মেধাবী হয়, ঠিক আছে। তারপরে লাইসুর ভাই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সাইব ভাই ময়মনসিং, শরীফুল ভাই আপনাদের বোঝানোর ধরনটা অসাধারণ, থ্যাংক ইউ ভাই। লক্ষ্মীপুর পলিটেকনিক তাসনিম ভাই, রাতুল ভাই কিশোরগঞ্জ, শরীফুল ফেনী পলিটেকনিক, শাওন ভাই রংপুর পলিটেকনিক, মিঠু রংপুর, কামরুল ভাই কুমিল্লা পলিটেকনিক। কুমিল্লা পলিটেকনিক থেকে এবার স্টুডেন্ট খুব কম আসছে কম্পিউটার ডিপার্টমেন্টের গাজীপুরে। শিহাবুর রহমান বগুড়া পলিটেকনিক, ইমন ভাই এমপিআই মানে ময়মনসিং ঢাকা পলিটেকনিক, মাসুদুর ভাই হলো লক্ষ্মীপুর পলিটেকনিক, সৈকত ভাই রংপুর পলিটেকনিক। গুড, আপনারা প্রায় অনেক পলিটেকনিকের স্টুডেন্ট আছেন, ভেরি গুড। আগে থেকে একটু সময় দেন তাহলে কাজে দিবে। আমি খুব বেশি দূর যাব না, এগুলো একটু আবার আমি আপনাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করব। আমি 1 নম্বর সূত্র কি পড়ছিলাম, 1 নম্বর আমরা যে সূত্র পড়ছিলাম সেটা কি, পোলার দিবে কার্তিসীয় বানায় দেব, কার্তিসীয় দিবে পোলার বানায় দেব। তাহলে সেটার সূত্র কি ছিল, পোলার দিবে কার্তিসীয় বানায় দেব, মানে এক্স বের করব, এক্স ইকুয়াল টু আমরা কি জানি আর কস থিটা, মুখস্থ করে ফেলবেন। ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, মুখস্থ করে ফেলবেন। এটা আমার 1 নম্বর সূত্র আমরা পড়ছিলাম। এরপরে 2 নাম্বার যদি বলি বা আবার উল্টা, দিবে পোলার পাবো কি, দিব কার্তিসীয় পাবো কি পোলার, তাহলে সেটা কি হবে, আর পাবো কিভাবে লিখবো, এক্স ওয়াই দিয়ে। তাহলে আর কিভাবে পাবো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই হলো আমার 1 নম্বর। এখন আমি যদি 2 নম্বর সূত্র লিখি, 2 নম্বরের ক্ষেত্রে আমরা কি সূত্র শিখছিলাম, দূরত্বের সূত্র। দূরত্ব, তো দূরত্বের সূত্রটা কেমন ছিল, এখানে আমার একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু, এখানকার বিন্দুটা হলো x1 আর y1, এখানকার বিন্দুটা হলো আমার x2 আর হলো y2, আর এই দুইটা বিন্দুর মাঝখানের দূরত্বটা কি ছিল r। আর আমরা সূত্র শিখছিলাম r ইকুয়াল টু রুট ওভার ভুজদ্বয়ের অন্তর x1 x2 হোল স্কোয়ার প্লাস y1 y2 হোল স্কোয়ার। তো এখানে আমরা আগের বার সূত্র লেখার সময় কিন্তু লিখছিলাম x2 মাইনাস x1, এখন লিখলাম x1 মাইনাস x2। যেটাই লিখি কোনো সমস্যা নেই, কারণ মাথার উপরে কি আছে, বর্গ আছে। শুধুমাত্র আপনি মনে রাখেন ভুজদ্বয়ের অন্তরের বর্গ, অন্তরের বর্গ, কোটিদ্বয়ের অন্তরের বর্গ। ওটা ছিল আমাদের 2 নাম্বার কথার কথা। 3 নম্বর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, 3 নম্বরের সূত্র আমাদের কি ছিল, মধ্যবিন্দু। 3 নম্বর ক্ষেত্রে ছিল মধ্যবিন্দু। ধরেন এখানে আমার একটা বিন্দু x1 আর কত দেওয়া আছে y1, এখানে একটা বিন্দু আমার x2 আর কত y2,
মাঝখানের একটা বিন্দু ধরেন এক্স আর কত ওয়াই। তাহলে আমি মধ্যবিন্দুটা কিভাবে বের করব? মধ্যবিন্দু হলো দুইটার গড়, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আর y হলো y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এইটা হলো আমাদের পরের সূত্র। এরপরে আরও আমরা কি দেখলাম? এরপরে আরও আমরা দেখছি, ধরেন 4 নম্বরের দিকে যদি যাই, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত দেখছি। এরপরে আমরা 4 নম্বরে কি দেখব? দেখছি এই যে অনুপাতেরটা দেখছি। অনুপাতটা কেমন? অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি। এখানে যদি আমার একটা বিন্দু হয়, বিন্দুর স্থানাঙ্ক আমার x1 y1, এখানে যদি আমার একটা বিন্দু হয় x2 y2, এখানে যদি আমার মাঝখানে একটা বিন্দুতে আমি দ্বিখণ্ডিত করি বা যে কোনো একটা জায়গায়, এটার স্থানাঙ্ক ধরেন আমার এক্স ওয়াই। এখন এইটুকুর দূরত্ব যদি হয়, এইটুকুর দূরত্ব যদি হয় m1 আর এইটুকুর দূরত্ব যদি হয় m2, তাহলে আমি এই মাঝখানের বিন্দু x ইকুয়াল টু লিখতে পারি m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আবার y এর ক্ষেত্রে কীভাবে লিখতে পারি? m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আবার বহির্বিভক্তির ক্ষেত্রে আমি কীভাবে লিখতে পারি? এখান থেকে এখানে যদি একটা বিন্দু হয়, এটার স্থানাঙ্ক ধরেন x1 y1 আর এটার স্থানাঙ্ক ধরেন x2 আর কি y2। এই বিন্দুটাকে আমি বর্ধিত করে এখানে নিয়ে গেলাম, এটার স্থানাঙ্ক হলো x আর কত y। আর এখানে আমার অনুপাতটা কি? এইখান থেকে একেবারে এই পর্যন্ত দূরত্ব হলো আমার কত m1 আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত m2। তাহলে আমার সূত্রটা কি? শুধু এই জায়গাতে কি মাইনাস। 5 নম্বরের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যদি একটা ত্রিভুজের এরকম তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে x1 আর কত y1, আর এখানে যদি দেওয়া থাকে x2 আর কত y2, এখানে যদি দেওয়া থাকে x3 আর কত y3, তাহলে আমরা তার ভরকেন্দ্র কি করতে পারি? বের করতে পারি। কিভাবে? ভরকেন্দ্রটা হচ্ছে x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। আবার y এর ক্ষেত্রে আমি করতে পারি y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এইভাবে আমরা সূত্রগুলো, তো আপনাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সূত্রগুলো আপনারা পরে মুখস্থ করেন। সূত্রগুলো একটা খাতায় লিখে নিয়ে দেখে 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 অঙ্ক করেন। কিন্তু এই যে ছোট ছোট চিত্র, এই যে ছোট ছোট চিত্র, এই যে এটার জন্য চিত্র হবে দরকার নাই, এই যে ছোট ছোট চিত্র, এই যে ছোট ছোট চিত্র, এই যে চিত্র, এই যে চিত্র, এইগুলো বার আপনি কি করেন? প্র্যাকটিস করেন। তাহলে আপনার কাছে অঙ্ক সহজ হয়ে যাবে। অঙ্ক তো পরে, অঙ্কে পরের বিষয়, অঙ্ক পরে। বারবার এই সূত্রগুলো করেন, তাহলে আপনাদের কাছে অঙ্ক অনেক কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আজকে আর নতুন কিছু যাব না। প্রথম দিনে একেবারে বেসিক, এগুলো ম্যাক্সিমাম জিনিস আপনি আমার সাথে ভালোভাবে আগে থেকেই জানতেন, আগে থেকেই পারতেন, আমি জানি। কিন্তু তারপরেও আমি একটু এখান থেকে শুরু করলাম, ঠিক আছে? ধীরে ধীরে আমরা সামনের দিকে যাব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। কেউ কোনো প্রশ্ন করবেন কিনা বলেন একটু। আজকে কেউ একটু প্রশ্ন করেন। কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আমি 1-2 মিনিট আপনাদের লাইনে আসি, দেখি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন। ভাইয়া বুঝেছি, সব ক্লিয়ার, থ্যাংক ইউ। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করে করে কি করতে হবে? সামনের দিকে যেতে হবে। তাহলে আপনাদের কাছে সব কিছু অনেক সহজ মনে হবে, অনেক অনেক সহজ মনে হবে। প্র্যাকটিস করতে হবে। প্রণয় ভাই বলছে বুঝেছি। আর কারো কোনো কথা থাকলে কমেন্টস করেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। ভাইয়া ডুয়েট অ্যাডমিশনের ডিপার্টমেন্ট সাবজেক্ট কখন পড়বো? ডিপার্টমেন্ট সাবজেক্ট পড়ার ক্ষেত্রে ভাই আমার পরামর্শ হলো যে ডিপার্টমেন্ট আপনারা পলিটেকনিক্যালে অনেকটুকুই পড়েন, মোটামুটি পড়েন, বুঝেই পড়েন, যতটুকু পড়েন ওটার একটা কনসেপ্ট থেকেই যায়, ঠিক আছে? আর ডিপার্টমেন্টে একলা আপনি কতদূর আর পড়বেন, বুঝছেন? এই জন্য আমার কাছে মনে হয় ডিপার্টমেন্টের চাইতে ননের কিছু সিলেবাস আপনার একটু গোছানো বেশি জরুরি, বেসিকটা আগে কমপ্লিট করা জরুরি। বিশেষ করে আপনার কেমিস্ট্রি ইংলিশ ফিজিক্স এগুলো একটু আগে থেকে কনসেপ্ট নিয়ে আসলে সবচেয়ে ভালো। আর গাজীপুরে এসে আপনি যে সময় পাবেন, এখানে হিউজ সাপোর্ট পাবেন আপনার চারিদিকে, ডিপার্টমেন্টে খুব একটা প্রবলেম হবে না। ম্যাথ কোন বই থেকে করাবেন ভাইয়া?
ম্যাথ আমি ওই রকম একক কোনো বই থেকে করাবো না, আমার কাছে 4-5টা বই আছে, সব মিলাই আমি একটা সাজেশন আপনাদেরকে দিব, একটা সাজেশন রেডি করা আছে। তো ওই সাজেশন থেকে আপনারা মূলত অঙ্ক করবেন। আমি আগে সিলেবাস, ফাইনাল সাজেশন সিলেবাস শেষ করার পরে দেবো, এখন দেবো না। এখন আমি আগে মোটামুটি আপনাদেরকে সাজেশন দিয়ে দিয়ে অধ্যায় শেষ করব। শাহজালাল ভাই বলছে, ভাই আমি পড়াশোনার করি কিন্তু গোছালো না, এলোমেলো, কীভাবে এগিয়ে নিয়ে যাই? ভাই আপনার একটা প্রবলেম হচ্ছে যে আপনি এলোমেলো করে সব কিছু পড়তে চান, এটা হলো আপনার প্রবলেম। সব সাবজেক্টকে আপনি একবারে কাজ করেন, এটা হলো আপনার প্রবলেম। আপনি এগুলো সব কিছু বাদ দিয়ে যে কোনো একটা একটা করে ধরেন, একটা একটা করে ধরে ওই অধ্যায়ের কথাবার্তা, বেসিক কথাবার্তা, সূত্র, এগুলো একটু নোট করে 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 সামনের দিকে আগান। কারণ আপনারা এখন যে পড়াশোনাটা করবেন, এখানে শুধুমাত্র আপনার বেসিকটা ক্লিয়ার করে নেন, ঠিক আছে? কোন অধ্যায়ের জন্য কি কি দরকার, কিভাবে কি দরকার, এরকম বিষয়। ম্যাথ বুক লাগবে না ভাই, আমার সাজেশন হলেই হবে। ভাইয়া আপনাদের কোচিংয়ে কি আপনারা আগাই নন ডিপার্টমেন্ট শেষ করেন তারপরে ডিপার্টমেন্ট শুরু করেন? না ভাই, আমাদের কোচিংয়ে আমরা ওইভাবে শুরু করি না। আমাদের কোচিংয়ে নন দিয়ে শুরু করি, মোটামুটি কয়েকদিনের ভেতরে আমরা ডিপার্টমেন্ট ক্লাস শুরু করে দিই। একদিকে মনে করেন যে প্রথম দিকে একটু ননের প্রেশার বেশি থাকে, ডিপার্টমেন্টের কম থাকে। আর কিছুদিন পরে গিয়ে 2-3 মাস 4 মাস পরে যে ডিপার্টমেন্টের প্রেশার বেশি থাকে, ননের প্রেশারটা কমায় যায়। আমরা প্যারালালি দুইটাই মনে করেন আগাই নিই, এভাবে আমরা ক্লাস করাই। আমরা একটা 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 করে আগাই না। তো মোটামুটি এটুকুই আজকে। আর তেমন কারো কোনো প্রশ্ন থাকার কথা না, প্রশ্ন থাকলে তো আপনারা করবেন। আবার সামনে ক্লাস হবে আগামীকাল, মনে হয় সম্ভবত আপনাদের কেমিস্ট্রি ক্লাস আছে। সবাই রেডি থাকেন। আমরা অনেক দিন এই পুরো কোর্সের প্রায় 30%, 40%, 50% আমরা এমনিই ক্লাস নেব আমাদের পেজে। যারা ওইভাবে পড়তে চান, বেসিক ক্লিয়ার করতে চান, তারা প্রত্যেক দিন ক্লাস করেন 9টা থেকে মোটামুটি, ঠিক আছে? আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।